ওরে ও শামশের, তাড়াতাড়ি পা চালা বাপ। আকাশ দেখছিস, আন্ধার নেমে এলো, যখন তখন বাদলা শুরু হয়ে যাবে। এখন কি আর আস্তে আস্তে চললে হয় বাপজান? পা চালা, পা চালা, পা চালা। এই আসছি। বুড়োটার বাঁচতে দেবে না দেখতেছি। আরে মধু তো আর পালাইতেছে না, কি যে করে না। আরে বাদ দে শামসের ভাই, সাসা মানুষটা কাজের, তবে বড্ড জ্বালায়। এই হিরো, একটা বিড়ি ধরা তো। ওই দেখ, চাচা খাড়ি পার হয়ে গেছে, আমাদেরও তাড়াতাড়ি যেতে হবে। এত গাদা আর ভাল লাগে না। আরে কি হলো রে? কাম কাজ করার কিছু ইচ্ছা আছে না নাই? আকাশের অবস্থা দেখেও এখনো যে কি করে তোরা হাসাহাসি করছিস আমার মাথায় ঢুকছে না। আইতাছি আব্বা, আইতাছি। চল চল চল, তাড়াতাড়ি চল, নইলে বুড়া আবার চেঁচামেচি শুরু করে দেবে। দাঁড়া, কি হলো? চুপ, একদম চুপ। গন্ধটা পাচ্ছিস? কিসের গন্ধ? সাজালো, ওই যে রে বুনো গন্ধটা। বাঘ। আব্বা তো ও পারে একা একা আছে আব্বা। ওই হেতাল ঝোপটা অমন নড়ছে কেন? আব্বা, পিছনে 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 তাকাও, পিছনে। ভাই, পালা 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 পালা, লুকাই চল, পালা। শ্রোতা বন্ধুরা, লোককথার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। সুন্দরবনের অন্ধকার খাড়ি, যেখানে পদে পদে লুকিয়ে আছে মৃত্যু আর রহস্য। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি অনির্বাণ ভট্টাচার্যের লেখা এক রোমহর্ষক গল্প, বেঘোরে। পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, এক ধরনের মানুষ সুখী আর এক ধরনের মানুষ অসুখী। এই দুই ধরনের মানুষের মাঝের ব্যবধান আদি অনন্তকালের। এ পার্থক্য সহজে ঘোচবার নয়। আবার যারা জন্ম থেকে অসুখী, তারা হঠাৎ করে সুখী হয়ে গেছে, এমন উদাহরণ বড় একটা নেই। কাজেই কপালে যদি সুখ লেখা না থাকে, তবে হাজার চেষ্টা করেও ভাগ্যলক্ষ্মীর দেখা মেলে না। কথায় বলে, পয়সা ছাড়া আজকের দুনিয়ায় কেউ গালাগালও দেয় না। সেটুকু দেওয়ার জন্য পয়সার প্রয়োজন। অর্থ ছাড়া এই জগৎ চরাচর অর্থহীন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পদে পদে টাকার ঝংকার শুনিয়ে যেতে হয়। আবার এটাও ঠিক যে পয়সা না থাকলে পয়সার রোজগার করা খুব একটা সহজ কাজ হয় না। এই যেমন আব্দুলের কথাই যদি ধরা হয়, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এক হতদরিদ্র পরিবারে তার জন্ম। বাপ কাকা কেউ মাছ ধরত, কেউ মধু নিয়ে আসতো। গঞ্জের ঘাটে সেসব বেচেই কোনো রকমে দিন গুজরান করত এই পরিবারটা। একদিন বাঘের হাতে মারা পড়ল ওর কাকা, আর বাপ প্রাণ দিল কুমিরের কামড়ে। যে সুন্দরবন দুটো রোজগারের মুখ দেখিয়ে পরিবারটাকে বাঁচিয়ে রেখেছিল,
সেই সুন্দরবনের জঙ্গলই তাদের ভবিষ্যতের সব স্বপ্ন কেড়ে নেয়। এসব যখন ঘটে তখন আব্দুল অনেক ছোট, সবে তার গোঁফের রেখা গজাচ্ছে তখন। ওর ভাই এনামুলও তখন শিশু। ভাইকে ওর জিম্মায় রেখে মা কাকিমারা বেরিয়ে পড়ল রোজগারের সন্ধানে। মাছের মিন সংগ্রহ করে কোনো রকমে পেট চালাতো। মাসখানেকের মধ্যেই কাজ জমে উঠেছিল। নুন পান্তার সাথে মাঝে মাঝে এক আধ পদ সবজি কিংবা ডালও জুটছিল পাতে। কিন্তু ওই যে বললাম, যারা জন্ম থেকে অসুখী, সুখ তাদের দরজায় এসেও না দেখার ভান করে ফিরে যায়। একটা অজানা জ্বরে আক্রান্ত হয়ে দিন 15 মধ্যেই চোখ বুজে বাড়ির 2 রোজগারে মহিলা। আবার শুরু হয় অনাহার। পেটের টানে কাজ খুঁজতে শুরু করে আব্দুল। নিজেরটা যদি বা সামলানো যায়, না খেয়ে পেটে গামছা বেঁধে পড়ে থাকা যায়, কিন্তু ওইটুকু ভাইয়ের খিদের যন্ত্রণা কি করে রোধ করবে সে? ওইটুকু শিশু তার দাদার অসহায় ও তার কথা বোঝে না। রাত দিন খিদের জ্বালায় কাঁদতে থাকে। এদিকে আব্দুল এতটাই ছোট যে তাকে কেউ কাজও দিতে চায় না। যদি বা কোথাও টুকটাক কাজ মেলে, তাতেও এনামুলকে সামলে কাজ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। নিজের এবং ভাইয়ের ভাগ্য নিয়ে যখন আব্দুল জেরবার হয়ে পড়েছে, তখন হঠাৎ একদিন ওর পরিচয় হয় জুবায়েদের সাথে। বাচ্চা দুটোর অসহায় মুখ দেখে পাউরুটি আর কলা কিনে খাইয়েছিল সে। তারপর আব্দুলের কাছে পুরো কাহিনী শুনে ওদের নিজের দলে ফিরিয়ে নিয়েছিল জুবায়েদ। কথায় বলে, পেটের খিদে সহ্য করতে না পারলে মানুষ শয়তানের হাতে ধরা দিতেও দ্বিধা করে না। সেখানে জুবায়েদ তো একজন মানুষ। হ্যাঁ, লোকে তাকে নিয়ে নানান রকম কথা বলে, তার কাজ কারবার কোনোটাই নাকি স্বাভাবিক নয়। সে নানা ধরনের কালো কাজের সাথে যুক্ত। সে কাজ কখনো আইনের চোখে অপরাধ, তো কখনো তা অনৈতিক। আর ওর দলে পড়ে ছোট্ট আব্দুল ধীরে ধীরে হয়ে ওঠে সেই কালো দুনিয়ার একজন। আব্দুল, আজ রাতে কিন্তু বেরোতে হবে। এই বেলা জিরায় নে, অনেক টাকার মাল আসছে। খুব সাবধানে কাজ করতে হবে। আজকাল মামারাও খেপে উঠেছে। একটু এদিক ওদিক হলেই মালও যাবে, জানও যাবে। গত কয়েকদিন ধরে সীমান্তরক্ষী বাহিনীর চাপে কাজকর্ম প্রায় বন্ধ হয়ে আছে। দিনরাত শুয়ে বসে থেকে বিরক্ত হয়ে গেছে আব্দুল। সে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, আর কত সিরাবো সুবে চাচা, গতরে বাদ ধরে গেল। ছেলেবেলায় আম্মু বলতো ঘুমালে ঘুম বাড়ে আর খেলে খিদে বাড়ে, তাই আর ঘুমাবো না। চাচা, আজ কি আসতেছে, মশলা না মেশিন? মেশিন? কথাটা বলতে বলতে হাতের পাকানো খৈনি ঠোঁটের গোড়ায় ঢুকিয়ে দেয় জুবায়েদ। ওদের ভাষায় মশলা মানে নেশার দ্রব্য, আর মেশিন মানে অস্ত্র। বিদেশ থেকে জলপথে এ সমস্ত বেআইনি জিনিস এই সুন্দরবনের পাণ্ডব বর্জিত জঙ্গলগুলো দিয়ে এদেশে ঢোকে। আর জুবায়েদের দলের কাজ হলো পুলিশের হাত থেকে সেই সব মাল বাঁচিয়ে গঞ্জের হাটে জায়গা মতো পৌঁছে দেওয়া। বিনিময়ে যা উপার্জন হয় তা নেহাত মন্দ নয়। এক নৌকা মাল ধরতে পারলেই হপ্তাখানেক রাজার হালে কাটাতে পারে। কিন্তু চাচা, ফোর্সের লোকেরা আজকাল বড্ড কড়াকড়ি করছে। এর মধ্যে এইসব জিনিস রিস্ক হয়ে যাইব না? মাথা চুলকে জিজ্ঞাসা করে আব্দুল। জুবায়েদ হেসে জবাব দেয়, সেই জন্যই তো এতগুলো টাকা দেবে। এখনো পুলিশের হাত থেকে বাঁচিয়ে কিভাবে তোরা জিনিসগুলো নিয়ে আসবি সেটা তোদের ব্যাপার। আর এত ভয় পাচ্ছিস কেন?
এ লাইনে ন করে তো 5-7 বছর কাটায় ফেললি, এখনো এত ভয়? চাচা, এ আব্দুল প্রাণের ভয় পায় না, আমি ভয় পাইতেছি মাল নিয়া। ফোর্সের লোকেরা আমারে শুতে পারবে না, কিন্তু মায়ের আটকে দিলে অনেক টাকার লোকসান হয়ে যাইব, তাই ভাবতেছি। কি ভাবছিস? কোনো মতলব এঁটেছিস? জিজ্ঞাসা করে জুবায়েদ। চাচা, আমাদের নৌকো এলাকায় সকলেই চেনে, তাই ভাবতেছিলাম আজকে রাতে যদি একটা ভাড়া করা নৌকো নিয়ে বেরোই, তাহলে শর্ট করে কেউ ধরতে পারবো না। মতলবটা মন্দ নয়, কিন্তু ভাড়া নৌকায় এসব মাল? ও তুমি কিছু ভাবো না চাচা, এ আব্দুল থাকতে কোনো ঝামেলা হইব না। আধার নেমে আসতে থাকে সুন্দরবনের আকাশ জুড়ে। আজ রাতে অভিসার আছে, আর সুন্দরবনের অন্ধকারে অভিসার মানেই প্রতি পদে বিপদের সম্ভাবনা। কপাল ভালো থাকলে প্রাণ নিয়ে ফেরা যায়, নয়তো আল্লাহর সাথে সওদা করেও আবার পরিচিত মানুষদের মুখ দেখার সুযোগ হয় না। রাতের অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে চলেছে নৌকাটা। জরাজীর্ণ নৌকাটায় 5 জন লোক, আব্দুল, ওর ভাই এনামুল, আর যাদের থেকে নৌকাটা ভাড়া নেওয়া হয়েছে তাদের 3 জন লোক। এদের মাঝে 2 জন বেশ বয়স্ক, বৃদ্ধ বলা না গেলেও তাদের যৌবন ফুরিয়েছে অনেক আগেই। এরা হলো নৌকার মালিক হিরু আর কাসিম। তৃতীয় জন শামসের, সে মাঝবয়সী। এরা প্রত্যেকেই আব্দুল আর এনামুলের থেকে বয়সে অনেকটা বড়, কিন্তু ওরা 2 জন এই অল্প বয়সে যে খেল দেখাতে পারে তার সিকিভাগ দেখানো সম্ভব নয় এই বাকিদের পক্ষে। সারা জীবন নৌকা ভাড়া খাটিয়ে রোজগার করেছে ওরা, এর বেশি কিছু করা হয়ে ওঠেনি আর। চিরকাল ওই মাছ ধরা, পাটি অথবা মধু সংগ্রাহকদের সাথে জঙ্গলে গিয়ে অভ্যাস তাদের। তাই আব্দুল আর তার দলবল যখন এত দূরে এসে নৌকা ভাড়া করল, তখন একটু আশ্চর্যই হয়েছিল হিরু। দিনকাল ভালো নয়, ইদানিং সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে নানান রকম বেআইনি কাজ কারবার হয়। আগে জঙ্গলে গেলে স্রেফ বাঘ, কুমির কিংবা নৌকাডুবির ভয় হতো, এখন আরো নানা রকমের বিপদ এ সমস্ত ছোট ছোট চর আর খাঁড়িতে ওত পেতে থাকে। সে তার বহুদিনের বন্ধু কাসিমকে বলেছিল, কি জানি বাবা, আমাদের নৌকাটা ভাড়া নিল কেন? এই চত্বরে তো কম নৌকা নেই, এত দূর থেকে এসে খুঁজে খুঁজে এরকম একটা ভাঙা চোরা নৌকা ভাড়া করলো। যত বয়স বাড়ছে ততই তোর মাথায় সিট উঠছে। ভাড়া নিয়েছি বলে দুঃখ পাচ্ছিস কেন? সচরাচর কেউ তো আর আমাদের নৌকো ভাড়া টাড়া নেয় না। একটা খদ্দের পাওয়া গেছে, তাই নিয়ে কান্নাকাটি জোরে দিয়েছিস দেখছি। কেউ ভাড়া নেয় না বলেই তো আশ্চর্য লাগছে। এ অঞ্চলে এখন গোটা 10 মোটর বোট রয়েছে, যে কোনো কাজে ভাড়া করতে গেলে সেগুলা করাই বুদ্ধিমানের কাজ। সেখানে এরা হঠাৎ করে হাতে টানা পুরো নৌকাটা ভাড়া নিতে গেল কেন, সেটাই তো চিন্তা হচ্ছে রে কাসিম। তাহলে আর কি, বায়না ফেরত দিয়ে দে। দুবেলা পেটের ভাত জোগাড় করতে লাল সুতো বেরিয়ে যাচ্ছে, সেখানে তুই আবার বেশি গোয়েন্দাগিরি করিস। সাথ খদ্দের পয়সা দিয়েছে, ঠিক সময় নৌকো জায়গা মতো পৌঁছে দেবো, ব্যাস আমাদের ঝামেলা শেষ। এবার সে সেখানে কি গান গাইবে নাকি খ্যামটা নাচবে, তাতে আমাদের কি? হ্যাঁ, হিরু আর বেশি তর্ক করেনি। গরিব মানুষের তর্ক করা সাজে না। সত্যিই তো,
একটা ভাড়া পেতে এখন জাহান বেরিয়ে যায়, সেখানে অগ্রিম টাকা দিয়ে বায়না করার পর সেসব নিয়ে বেশি কচকচানি করতে গেলে আবার বায়না খারিজ না হয়ে যায়। শুধু নৌকা ছাড়ার সময় মিনমিন করে আব্দুলকে জিজ্ঞাসা করেছিল, তোমরা কোথায় যাচ্ছ? আব্দুল এই লাইনে বেশ কয়েক বছর ধরে হাত পাকিয়ে ফেলেছে। সে জানে কোথায় কতটুকু বলতে হয়। নৌকার খোলের উপর বসে একটা বিড়ি ধরাতে ধরাতে জবাব দেয়, চাচা, একটু এদিক সেদিক ঘুরবো তোমাদের নৌকো করে। হিরু আর চোখে দেখে নেয় কাসিম আশেপাশে আছে কিনা। তারপর সাহস করে আবার জিজ্ঞাসা করে, তোমরা মোটে দুজনে যাবে? হ্যাঁ চাচা, এই দুজনেই যাইব। কোনো সমস্যা আছে চাচা? না বাপ, আমার আর কি সমস্যা। তোমরা পয়সা দিছ, ঘুরতে যাবে, ঘুরবে। আমি এমনি যে খাইলাম। তা আগে সত্তরে এসেছ? হ্যাঁ চাচা, এসেছি। আর কথা বাড়ায় না হিরু, নৌকা ছেড়ে দেয় সে। হিরু আর কাসিম ছাড়া ওদের দলে আরও একজন কাজ করে, ওর নাম শামসের। কাজ করে বলতে ওই টুকটাক ফাই ফরমাস খাটে আর কি। একসময় ওর বাবা তারেক মিয়ার সাথেই কাজ করত হিরু আর কাসিম। জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে তারেককে বাঘে খায়। সেটা চোখের সামনে দেখে আর নিজেকে সামলাতে পারেনি শামসের। কেমন পাগল হয়ে যায় সে। সদরের হাসপাতালে বড় ডাক্তারবাবু ওকে পরীক্ষা করে বলেছিলেন, বাপের মৃত্যু চোখের সামনে দেখে ছেলেটার ট্রমা হয়েছে। এই ট্রমা সারানো কোনো ওষুধের কম নয়। এ জিনিস হয় একা একাই সারবে, আর নয়তো আরও বড় কোনো ট্রমা হলে ব্যাপারটা আচমকাই সেরে যেতে পারে। তবে পাগল মানে যে লোকজনকে কামড়ে দেয় বা আছড়ে দেয় তেমন নয়। জীবনের প্রতি এক চরম হতাশা আর বিতৃষ্ণা যেন ছেলেটাকে গ্রাস করেছিল ওই ঘটনার পর। যেটুকু না খেলে নয়, যেটুকু না করলে নয়, সেটুকুই সে করে। বাকি সময়টা এদিক ওদিক নেশা করে পড়ে থাকে। একসময় যে সর্দারকে বাপের মতো সম্মান করত হিরু আর কাসিম, তার ছেলের এমন পরিণতি মেনে নিতে পারেনি ওরা। তাই জোর জবরদস্তি করে শামসেরকে নিজেদের নৌকাতেই কাজে রেখে নিয়েছিল তারা। নৌকাটা আপন গতিতে এগিয়ে চলেছে। মাঝে মাঝে দাঁড় ঠেলে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে হিরু। নৌকার পিছন দিকে বসেছে সে, আর সামনের দিকে বসেছে কাসিম। ওদের নৌকায় কোনো ছয় নেই, পুরোটাই উন্মুক্ত। আর সেই উন্মুক্ত নৌকার খোলে বসে বসে বিড়ি টানছে আব্দুল। তার ভাই এনামুল পাশেই বসে আছে। শামসের গুনগুন করে কি একটা গান গাইছে। তার গানের কথা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সেই সুর যে বড় দুঃখের তা বেশ টের পাওয়া যাচ্ছে। আব্দুল বিড়িতে একটা লম্বা টান দিয়ে বলল, চাচা, আপনার গলায় তবে সুর আছে, গান টান গাওয়াও বেশ আছে নাকি? তাহলে একটা ধরেন না, এইভাবে চুপচাপ যাওয়ার থেকে একটু গান শোনা যাক। হিরু প্রমাদ কোণে। অচেনা মানুষ কথা বললে সাধারণত রূঢ় ব্যবহার করে শামসের। খ্যাঁক করে ওঠে সাধারণ কথায়। সে আব্দুলকে বাধা দিতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ গলা ছেড়ে গান গেয়ে ওঠে শামসের। এই গান বহুবার তার গলায় শুনেছে হিরু আর কাসিম। জীবন বলে ওরে ও ভাই মাঝি, যাস কেন তুই ওই গাঙে, রাতের পাখি কেঁদে কেঁদে মরে, দুই তীরে দুই পার ভাঙে, দুই তীরে দুই পার ভাঙে, জীবন বলে ওরে ও ভাই মাঝি,
মুর্শিদ তোর কই থাকে, মাঝি তখন কেঁদে কেঁদে মরে, মনের মানুষ কই থাকে, মনের মানুষ কই থাকে। দারুণ দারুণ, আপনার গলা খান তো খাসা চাচা, নিয়মিত গান টান গান নাকি? ভীষণ খুশি খুশি গলায় বলে ওঠে আব্দুল। হিরু আর কাসিম শামসেরের এই কাণ্ড দেখে অবাক হয়ে গেছে। যে লোকটা অপরিচিত মানুষের সাথে দুদণ্ড ঠিক করে কথা পর্যন্ত বলে না, সে আজ প্রথম দেখাতেই ছেলেগুলোকে গান শুনিয়ে দিল। একেই বলে পাগল। সে যে কখন কি করবে তা নিজেও জানে না। হঠাৎ এনামুল ওর দাদাকে খোঁচা দিয়ে বলল, দাদা, ওই যে। আব্দুল কপালে হাত রেখে দূর থেকে কিছু একটা দেখার চেষ্টা করল। অন্ধকার, বাঁধা বনের ফাঁক দিয়ে একটা হলদে আলো যেন মিটমিট করে জ্বলছে। আব্দুলের মুখে একটা হালকা হাসি ছড়িয়ে পড়ল। সে চতুর্দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে হিরুকে বলল, চাচা, ও চাচা, নৌকোটা ওই দিকে নিয়ে চলো। ওর কথা শুনে হিরু মাঝি প্রমাদ গুনল। ওদিকে যে আন্তর্জাতিক সীমানা, নৌকা বা স্টিমার নিয়ে ওদিকে যাওয়া নিষেধ। কিছুক্ষণ অন্তর সীমান্তরক্ষী বাহিনীর ট্রলার ওই এলাকা দিয়ে টহল দেয়। তাদের চোখে পড়লে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকুও পাওয়া যাবে না। হিরু শুনেছে ওই বাহিনীর লোকজন নাকি সন্দেহজনক কাউকে দেখলেই গুলি করে। সৌভাগ্যবশত বেঁচে গেলে তারপর প্রশ্ন উত্তর হয়। সে আমতা আমতা করে বলল, কিন্তু ওইদিকে তো যাওয়া নিষেধ। সীমান্তরক্ষী বাহিনীর ট্রলার গুরু গুরু করে, দেখতে পেলেই কোনো প্রশ্ন না করে গুলি চালায় দেয় ওরা। আরে চাচা, কিছু হইব না, আমি তো আছি। তুমি নৌকোটারে ওই দিকে নিয়ে চলো। হিরু ওই অন্ধকারেই কাসিমের দিকে চেয়ে কটমট করে ভর্ৎসনা করার চেষ্টা করল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ভীত এবং রাতের অন্ধকারের কারণে সেই রাগ বুঝতে পারে না কাসিম। সে জানে হিরু বিষয়টায় যার পর নাই খচে যাবে, কিন্তু সেসব নিয়ে সে ভয় পায় না। ওর আসল ভয় সীমান্তরক্ষী বাহিনীকে। ও শুনেছে লোকগুলো নাকি নির্মম, কঠোর এবং নিষ্ঠুর। কিন্তু এখন সে আর করবেই বা কি? নিজেকে মনে মনে দোষারোপ করতে লাগে হিরু। নিজেই মনে মনে নিজেকে ধমকে বলে, এতেই কাশ্মীর কথা না শুনলেই ভালো হতো। বায়না ফেরত দিয়ে দিলেই লেটা শুকে যেত। ওদের নৌকাটা ঢেউয়ের তালে নাচতে নাচতে এগিয়ে চলল পূর্ব দিকে। আব্দুল আর এনামুল উঠে দাঁড়িয়েছে নৌকায়। নৌকার দুদিকে দুইজন মাঝি, হিরু আর কাসিম বসে বসে পূর্ব দিকের সেই ক্রমশ বড় হতে থাকা হলদে আলোটা দেখতে দেখতে দাঁড় টানছিল। কেবলমাত্র একজন যাত্রীর এসবের কোনো হেলদোল নেই। শামসের তখনও বসে আপন মনে গুনগুন করে গেয়েই চলেছে। রাতের ঠান্ডা বাতাস ওর চোখে মুখে এসে ধাক্কা মারছে। ওর অবিন্যস্ত বড় বড় চুলগুলো সেই ভেজা, রাতের হাওয়ার দাপটে এলোমেলো উড়ছে। ওখানে যে একটা নৌকায় দাঁড়িয়েছিল সে বিষয়ে হিরু অনেকক্ষণ আগেই নিশ্চিত হয়ে গেছে। নৌকা দুটো যখন একে অপরের থেকে আন্দাজ 20 হাত দূরে, সেই সময় আব্দুল পকেট থেকে একটা টর্চ বার করলো। পরপর 3 বার আলো জ্বালালো এবং 3 বার আলো নিভালো। উল্টো দিকের নৌকা থেকেও একইভাবে একটা নীলচে আলো 3 বার জ্বলে উঠেই নিভে গেল। আব্দুল হিরুর দিকে না তাকিয়ে নির্দেশ করার ভঙ্গিতে বলল, ওই নৌকোটার একেবারে কাছে নিয়ে চলো চাচা। বেশ কিছুক্ষণ ধরেই সন্দেহ হচ্ছিল হিরুর।
ওর মনে হচ্ছিল লোকগুলো ভালো নয়, সাধারণ ঘুরতে আসা পার্টি এরা নয়, এদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে। কিন্তু এবার সে এই বিষয়ে নিশ্চিত হলো। নৌকার খোলের ওপর একটা লণ্ঠন বসানো ছিল। সেই লণ্ঠনের হলদে আলোয় হিরু দেখল আব্দুলের পায়ের কাছে গোটানো প্যান্টের পকেট থেকে বেরিয়ে রয়েছে একটা চকচকে আগ্নেয়াস্ত্র। এরকম আগ্নেয়াস্ত্র হিরু টিভিতে দেখেছে। পাড়াগাঁয়ের মস্তানদের কাছে এই ধরনের বন্দুক থাকে, এটা কিন্তু তেমন নয়, অনেক উন্নত এবং দারুণ দেখতে। আব্দুল এই রিভলভার জুবাইদের চাচার থেকে পেয়েছে। জিনিসটা নাকি জার্মানিতে তৈরি হয়। চূড়া পথে দেশে আসার সময় নিজেদের আত্মরক্ষার জন্য এরকম একটা দামি জিনিস সরিয়ে রেখেছিল জুবাইদ। দেশি বন্দুকের মতো ফেটে যাওয়ার ভয় নেই এতে। একটানা 18টা সীসার গুলি একের পর এক এই রিভলভারের নল থেকে বেরিয়ে এসে সামনের অতি পরাক্রমশালী প্রতিপক্ষকেও নিমেষে ঘায়েল করে দিতে পারে। উল্টো দিকের নৌকাটা ঠিকঠাক সংকেত দিয়েছে ঠিকই, তবু সাবধানতার মার নেই। এসব কাজে কাউকে বিশ্বাস করা যায় না। তাই যন্ত্রটা বার করে পিছন দিকে আড়াল করে রাখে আব্দুল। কে জানে যদি দরকার পড়ে। দুটো নৌকা একেবারে পাশাপাশি এসে দাঁড়িয়েছে। জোয়ার এসেছে। যে জায়গায় দুটো নৌকা দাঁড়িয়ে আছে সেটা কোনো মোহনা না হলেও তার কাছাকাছি, ফলে এখানে জলের পরিমাণ অনেক বেশি। জোয়ারে সেই জলে বড় বড় ঢেউ উঠেছে। সেই ঢেউয়ে উল্টো দিকের নৌকাটার তেমন কিছু না হলেও হিরুর নৌকা টলমল করছে। উল্টো দিকের নৌকাটা একেবারে আধুনিক স্টিমারের না হলেও মোটর চালিত এবং শক্তপোক্ত, কাজেই সেটা ঢেউয়ের বাষ্পটা সামলে প্রায় চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু এই উথাল পাথাল ঢেউয়ের মাঝে নিজেদের নৌকা স্থির রাখতে হিরু আর কাসিমকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। হিরু আব্দুলের উদ্দেশ্যে হাঁক পেড়ে বলে, একটু তাড়াতাড়ি করবেন, জোয়ার আইছে, এর মধ্যে বেশিক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে থাকা মানে ঝামেলা। ঘাবড়াইবেন না চাচা, বেশিক্ষণ সময় লাগবো না। এই বলে সে লাফ দিয়ে পাশের নৌকায় উঠে যায়। দুটো নৌকায় ওর এই লম্ফজম্পে বেশ খানিকটা দুলে ওঠে। এবার রাতের অন্ধকারে পাশের নৌকায় একটা অবয়ব দেখতে পায় হিরু। লুঙ্গি পরা, মাথায় ফেস টুপি, এক মুখ দাড়ির জঙ্গল। তবে লোকটার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এই অন্ধকারে। সেই লোকটা আর আব্দুল কি নিয়ে যেন কথা বলছে। আব্দুলের ভাই এনামুল এখনো ওদের নৌকাতেই বসে আছে। তবে লণ্ঠনের আলোয় ছেলেটার চোখে মুখে একটা উত্তেজনার ছাপ স্পষ্ট দেখতে পায় সে। ছেলেটা যেন কিছু একটা নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে। ঘন ঘন হাত কচলাচ্ছে ও। খানিকটা সামলে নিয়ে লুঙ্গির খুঁট থেকে বিড়ির প্যাকেট বার করলো হিরু। তার থেকে একটা বিড়ি বার করে কানের কাছে ঘষে ফুঁ দিয়ে সেটাই আগুন জ্বালাতে যাবে, এমন সময় করকর করে মেঘ ডেকে উঠল। পশ্চিম আকাশে একটা আলোর তরঙ্গ সমগ্র চরাচর আলোকিত করে দিয়ে নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। সে কাশিনের উদ্দেশ্যে বলল, জ্বর আসবে মনে হচ্ছে। তারপর কাসিম বিরক্ত হয়ে বলল, একটু ধৈর্য ধর, সব কিছুতে এত উতলা হোস না তো। আমরা তো সব গাড়ি চালক, আমাদের গাড়ি করে এসে কে কি করবে দেখি আমরা ঠিক করে দেবো নাকি? হ্যাঁ, হিরু এনামুলকে উদ্দেশ্য করে বলল, বাবা তোমার দাদারে জলদি ডাকো, নইলে বড্ড দেরি হয়ে যাবে। আকাশ কালো করে বাদলা হচ্ছে। একবার জ্বর উঠলে বাধা বনের সময় মিলে বিপদে পড়ে যাব। সীমান্তরক্ষী বাহিনী নিকুচি করেছে, বাঘের বা
এই কুমিরের হাতেই প্যারানটা যাবে শেষকালে। এনামুল এখনো এই ব্যবসায় সেভাবে হাত পাকায়নি। ওর দাদা মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলে ওকে সঙ্গে ডেকে নেয় ঠিকই, কিন্তু এখনো নিজের মত প্রকাশের বা কাজ করার অধিকার পায়নি সে। তবে বাইরের লোকের কাছে সে কথা জাহির করতে নারাজ এনামুল। হিরু মাঝির ডাক শুনে সে বিরক্তি প্রকাশ করে বলল, তো আমরা কি এত বছরে এই প্রথম ঝড় দেখছো? আগে কখনো ঝড় বাদলায় নৌকায় ফাইছো যাওনি? তা সে ঝড় তো অনেক দেখেছি বাবা, সব রাক্ষসের মতো বড় বড় সব ঝড় বাদলায় অনেক সময় ভেসেও গেছি, কিন্তু তা কখনোই রাতের বেলা হয়নি। তাছাড়া এখানে শুধু আমাদের নয়, তোমাদের দুজনের জীবন জড়িয়ে রয়েছে। আমরা নয় এই পেশায় যুক্ত, তাই আমাদের কিছু হলেও কারোর কিছু বলার নেই। কিন্তু তোমাদের যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে জবাবদিহি করবো কত? আমাদের জন্য কারো কাছে তোমার জবাবদিহি করতে হবে না, নিজেদের ভালো আমরা নিজেরাই বুঝি। ওদিকে অন্য নৌকাটাতে আব্দুল আর সেই লোকটার কথোপকথন শেষ হয়েছে। আব্দুল চিৎকার করে তার ভাইকে ডেকে বলে, ওই আমি মালগুলো নামিয়ে নিচ্ছি, ওইগুলো নৌকা ঠিক করে গুছায় নে। এরপর সে একে একে 5খানা বড় বড় লোহার ট্র্যাঙ্কের মতো বাক্স নামিয়ে দেয় হিরুর নৌকায়। বাক্সের ভারে নৌকার অবস্থা আরো কাহিল হয়ে পড়েছে। হিরু মনে মনে কাসিমকে গালাগাল করতে থাকে। সে ভাবে ওর কথা না শুনে এই বাইনা ফেরত দেওয়াই তার বোধহয় উচিত হতো। এমন ঝড় বাদলার মধ্যে এতগুলো মাল নিয়ে জোয়ার ঠেলে ঘাটে ফিরে যেতে কাল ঘাম ছুটে যাবে। সব মাল নামিয়ে দিয়ে সেই নৌকাটা মুখ ফিরিয়ে যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে গেল। আব্দুল নেমে এলো হিরুর নৌকায়। জোয়ারের বিপরীতে এই সামান্য কাঠের নৌকা ঠেলে এগিয়ে যাওয়া ছেলে খেলার বিষয় নয়। কাসিম আর হিরু রীতিমতো ঘেমে স্নান করে যাচ্ছিল, তবু কোনো কথা না বলে তারা দাঁড় বাইছিল। শামসের এতক্ষণ ধরে চুপ করে বসেছিল, একটিও উচ্চবাচ্য করেনি সে। এবার হঠাৎ আব্দুলের পিঠে দুটো টোকা মেরে ডাকলো সে। আব্দুল পিছন ফিরে জিজ্ঞাসা করলো, চাচা কিছু কইবেন? বলছি এই বাক্সে কি আছে? বোকার মতো প্রশ্ন করে শামসের। হঠাৎ এহেন প্রশ্নে চমকে যায় আব্দুল। তারপর একটু হেসে জবাব দেয়, ভালো কিছু যে নাই তা তো বুঝতেই পারতেছেন চাচা। তা না হলে এত রাতে এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে আইসা জিনিসটা হাত ফেরত করতাম না। এতে কি বন্দুক আছে? কিন্তু এ কথা কাক পক্ষেতে টের পাইলেও আপনাদের বিপদ হয়ে যাইব। কাছে কোনো দিন কাউকে এই গল্প করবেন না। সত্যিকারের বন্দুক? হ্যাঁ, এই বন্দুক দিয়া বাঘ মারা যায়? নিশ্চয়ই মারা যায় চাচা। কেন আপনি বাঘ মারবেন? দাদা, এইসব যাত্রার সঙ্গে কি আলোচনা করতে আছে? জুবাই চাচা শুনলে কিন্তু খুব রাগ করবেন। আব্দুল জানে তার ভাই একটু ভীতু। ছোট থেকে তার মতো ওকে একা বড় হতে হয়নি, সবসময় দাদার হাত মাথার উপর ছিল। হয়তো সেজন্যই কিংবা বয়সের কারণে সে এখনো অল্পেতেই ভয় পায়। ভাইয়ের পিঠে হাত রেখে আব্দুল বলে, চিন্তা করোস না, জুবাই চাচা জানবো না। না না বাপ, তোমরা চিন্তা করো না, আমরা কাউরে কিছু বলবো না। আর ওই কথায় কিছু মনে করো না। আমাদের শামসের আর 5 জনের মতো স্বাভাবিক নয়। সদরের ডাক্তারবাবু বলেছিলেন ওই টমা না কি একটা হয়েছে, তাই মাঝে মাঝে বেশি কথা বলে, মাঝে মাঝে একেবারে চুপ করিয়ে যায়। কোয়েন কি চাচা? এই তো শুনছি বড় লোকেদের রোগ। আমাদের শামসের চাচার আবার এই রোগ হইল কি কইরা?
হিরু জোয়ারের বিপরীতে নৌকা ঠেলতে ঠেলতে জবাব দেয়, সে এক দুঃখের কাহিনী বাবা। আমাদের দলের সর্দার ছিল শামশেরের বাবা তারেক মিয়া। আমরা তখন বেশিরভাগ দিন মধু সংগ্রহ করতাম, সুন্দরবনের খাঁটি মধু, খরিশা মূলের, বাইন ফুলের। এইরকম একদিন মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হাতে মারা যায় ওর বাপ। এই ঘটনাটা আমাদের চোখের সামনেই ঘটেছিল। বাপকে নিজের চোখের সামনে মরতে দেখে ওর মাথাটা খারাপ হয়ে যায়। সেই থেকেই ওই রকম। তাই রোগের কোনো চিকিৎসা নাই চাচা? আছে, তবে মানুষের হাতে নেই, আল্লাহর হাতেই আছে। তিনি যদি মনে করেন, তবে একদিন হঠাৎ করেই যেমন শামশের অসুস্থ হয়ে গেছিল, তেমনি করেই সুস্থ হয়েও যাবেন। তা না হলে হিরুর কথা শেষ হতে পারে না, তার আগেই একটা প্রচণ্ড বজ্রপাত হয়। পাশের চরের একটা সুন্দরী গাছের মাথায় বিদ্যুৎ পড়ে। সেই মুহূর্তের মধ্যে তাও তাও করে জ্বলতে আরম্ভ করে। হঠাৎ কোথা থেকে যেন একটা পাগলা হাওয়া ছুটে আসে, আর মুহূর্তের মধ্যে জায়গাটাকে লণ্ডভণ্ড করে দিতে আরম্ভ করে। গাছপালাগুলো সেই ঝড়ের দাপটে নুইয়ে পড়তে আরম্ভ করে। জলের মধ্যে প্রায় আধ ঘন্টা মানুষ সমান বড় বড় ঢেউ উঠতে শুরু করে, আর ওদের নৌকাটা কলার ভেলার মতো থরথর করে কাঁপতে আরম্ভ করে। হিরু মাঝি চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলে, সামলায় ভাই সব এসব, এই নৌকা এখনই উল্টে যেতে পারে, প্রাণ বাঁচাতে চাইলে এখনই চাপ দাও। কাসিম মাঝি কাল বিলম্ব না করে ঝপাং করে নদীর জলে ঝাঁপ দেয়। সে সরে যেতেই নৌকাটা একদিকে কাত হয়ে যায়। হিরু ছুটে যায় শামশেরকে সামলাতে। আব্দুল আর এনামুল হঠাৎ নেমে আসা বিপদের জন্য প্রস্তুত ছিল না। একা থাকলে ওরা দুজনে জলে ঝাঁপ দিয়ে কোনো রকমে প্রাণে বাঁচত, কিন্তু সাথে এতগুলো মাল রয়েছে। জুবায়ের চাচা এমনিতে ভালো মানুষ, কিন্তু মালের কোনো এদিক ওদিক হলে রক্ষে রাখে না। আর এত মাল নিয়ে জলে ঝাঁপিয়ে পড়া অসম্ভব। এদিকে নৌকা উল্টালে মালও যাবে, জানও যাবে। হিরু ছুটে এসে শামশেরকে জড়িয়ে ধরেছে। আব্দুলের দিকে তাকিয়ে সে বলল, বাবা লাভ দাও। কিন্তু চাচা, এতগুলো মাল! প্রাণে বাঁচলে মাল আবার পরে পাবে, কিন্তু নৌকা একবার উল্টে গেলে আর এই প্রাণে বেঁচে থাকা সম্ভব হবে না। দাদা, কি হবে এবার? আমরা কি তাহলে এইভাবেই ডুবিয়া মরিব? কিন্তু মাল না নিয়ে গেলে যে জুবায়ের চাচা আস্ত রাখবে না। আব্দুল কিছু বলার আগেই শামশেরকে জড়িয়ে ধরে জলে ঝাঁপ দিল হিরু, আর সাথে সাথেই নৌকাটা ভারসাম্য হারিয়ে উল্টে গেল মাঝ নদীতে। প্রথম কিছুক্ষণ কিছুই ঠাহর করে উঠতে পারল না আব্দুল। চোখে মুখে জল ঢুকে জ্বালা করতে আরম্ভ করেছে ইতিমধ্যে। মাথার উপর সনসন করে বইছে ঝড়, আর উল্টে যাওয়া নৌকার মালপত্র নানা দিকে এসে গায়ে হাতে পায়ে আঘাত করছে অহরহ। এই ত্রিমুখী আক্রমণে ভাইয়ের কথা ভাবা দূরস্থান, সে নিজের প্রাণ কিভাবে বাঁচাবে তাই বুঝে উঠতে পারছিল না। বেশ কিছুক্ষণ প্রকৃতির সাথে লড়াই করে অবশেষে একটু থিতু হলো সে। জল থেকে মাথা তুলতেই বৃষ্টির প্রচণ্ড আঘাত তালুতে আছড়ে পড়তে লাগলো, আর তখনই ওর ভাইয়ের কথা মনে পড়ল। ঝড় বৃষ্টির মধ্যে দূর থেকে একটা শব্দ শুনতে পেল আব্দুল। বাবা এদিকে এদিকে উঠে এসো, তোমার ভাইকে আমি নিয়ে এসি পারে। কোনো রকমে হাঁচর পাচর করতে করতে পিছন ফিরে আব্দুল দেখে আন্দাজ 30 হাত দূরে একটা চরের দেখা পাওয়া যাচ্ছে, আর সেখানেই 3টে অবয়ব দাঁড়িয়ে রয়েছে। একই রাতের অন্ধকার, তার উপর চোখে জল ঢুকে জ্বালা করছে। ঠিক করে অবয়বগুলো বুঝতে পারে না আব্দুল, তবে গলা শুনে সেটা যে
হিরু মাঝির তা মনে হয়। এনামুলকেও ডাঙায় তুলে নিয়ে গেছে বলছে। প্রাণ বাঁচাতে আর কোনো দিকে না তাকিয়ে চর বরাবর সাঁতরাতে শুরু করে আব্দুল। বৃষ্টির বেগ কমতে কমতে এখন প্রায় ধরে এসেছে। ওদের সারা গা জল কাদায় মাখামাখি হয়ে আছে। হিরু মাঝি মাথায় হাত দিয়ে বসে আছে। কাসিমেরও একই অবস্থা। তারা দুজন এই বাদা বনের আনাচে কানাচে লুকিয়ে থাকা নানান বিপদের সম্পর্কে সম্যক ধারণা রাখে। তারা জানে নৌকা হারিয়ে এত রাতে এই জঙ্গলের মধ্যে এসে পড়াটা তাদের প্রত্যেকের জীবন বিপন্ন করে তুলতে পারে। এনামুল তখনও অসুস্থ। সে বেশ খানিকটা জল খেয়ে ফেলেছে। সুন্দরবনের মানুষ জন্ম থেকেই সাঁতার শিখে জন্মায়। কাজেই মরে না গেলেও আচমকা ওই দুর্ঘটনা ঘটায় নিজেকে সামলাতে পারেনি ছেলেটা। হিরু মাঝি ওকে জাপটে ধরে কোনো রকমে পাড়ে নিয়ে এলেও এখনো তার ঠিকঠাক জ্ঞান ফেরেনি। আব্দুল ওর পেট চেপে চেপে জল বের করে ফেললেও হুঁশ ফিরতে সময় লাগবে। একমাত্র শামসের মজায় আছে। বহুদিন পর জঙ্গলে নেমে তার ফুর্তি শুরু হয়েছে। আনন্দে লাফাতে লাফাতে সে বলছে, সব বেঘরে মরবে, সব সব মরবে, সব মরবে, সব মরবে, বেঘরে মরবে। শামসের, কি হচ্ছে কি? চুপ করে বসো না। কি হচ্ছেটা কি? তুই ওরকম ছেলে মানুষই করছিস কেন? হ্যাঁ, তুই জানিস না ওর মাথার অবস্থা কিরকম? ওকে এইভাবে ধমকে লাভ আছে? শামসের ওদের কথায় কান দেয় না। সে আপন মনে চিৎকার করতে করতে বদ্ধ উন্মাদের মতো ওই কাদা মাটির মধ্যেই শিশুসুলভ আচরণ করতে থাকে। আব্দুল ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে হিরুকে জিজ্ঞাসা করলো, চাচা, এখন কি করণীয়? আমি এইসব চত্বরে আগে এলেও জঙ্গলের কায়দা কানুন আপনারাই ভালো জানেন। মাল তো গেল। এখন এই নদীর ধারে বৈশা থাকলে ঠান্ডা এবং জন্তু জানোয়ারের হাতে প্রাণটাও যাইব হয়তো। কিছু কিছু কি করা যায় না? আপাতত আমাদের এই নদীর পাড় সাইডে ভিতর দিয়ে চলে যাওয়া উচিত। আবার বৃষ্টি শুরু হলে। নিকুচি করেছে যে বৃষ্টি। এখানে বসলে তবু প্রাণে বাঁচবো, আর ভেতরে গেলে সাক্কা জম অপেক্ষা করে থাকতে পারে। তা পারে, তবে এখানে বসে থাকলেও সে আশঙ্কা থাকবে না এমন তো নয়। যদি বিপদের মুখে পড়তেই হয় তবে এমন জায়গায় গিয়া পড়া ভালো যেখানে সে সম্ভাবনা কম। আপনারা কি বাঘের ভয় পাইতেছেন? চিন্তা করেন না, আমার কাছে মেশিন আছে। ভাগ টাক বেরোলে অন্তত লড়াই কইরা মরবো। কিন্তু এই ছেলেটাকে কিভাবে নিয়ে যাব? এ তো নিজের পায়ে চলতে পারবে না। চাচা, ওকে নিয়ে চিন্তা করেন না, আমি ভাইরা কান্ধা তুলে নিছি। আর ওই শামসের চাচা যাইতে পারবেন তো? ওরে আমি সামলাচ্ছি। 6 জনের দলটা ধীর পায়ে এগিয়ে চলল চরের ভেতরের দিকে। বৃষ্টিতে জায়গাটা প্যাচপেচে কাদা হয়ে গেছে। পা ফেলতে গেলেই পায়ের পাতা ঠান্ডা কাদামাটিতে মাখামাখি হয়ে যাচ্ছে। সবার প্রথমে হিরু মাঝি, তারপর শামসের, তারপর এনামুলকে কাঁধে করে আব্দুল, আর সব শেষে কাসিম। প্রতি পদে বিপদ অপেক্ষা করে থাকতে পারে এই ভয়ে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে এগিয়ে চলেছিল ওরা। তবে এই অন্ধকারে জঙ্গলের মধ্যে বিশেষ কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তাই চোখের থেকে এক্ষেত্রে কানের গুরুত্বই বেশি। মৃদু অস্বাভাবিক শব্দ পেলেই থমকে দাঁড়িয়ে পড়ছে হিরু, আর স্বাভাবিকভাবেই ওর পিছনে থাকা বাকিরাও থেমে যাচ্ছে।
হঠাৎ একটা অস্বাভাবিক শব্দে হিরুর সারা শরীর শিরশির করে উঠল। পিছনের সঙ্গীদের দিকে তাকিয়ে ও বুঝতে পারল এই শব্দটা সকলেই শুনেছে। কাসিম আর আব্দুল ওর দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। শব্দটা যে কিসের তা প্রায় প্রত্যেকে বুঝতে পারলেও কেউ নিজে সেটা মানতে চাইছিল না। তাই তারা একে অপরের দিকে তাকিয়ে তাদের মনের ভাব এবং ধারণা বুঝে নেবার চেষ্টা করছিল। আব্দুল ফিসফিস করে জিজ্ঞাসা করলো, একটা হাড় চিবানোর শক্ত পাওয়া যাইতেছে মনে হইতেছে না? হিরু মাথা নাড়ে। শব্দটা শুনে তারও ওই একই কথা মনে হয়েছে। কোনো জন্তু জানোয়ার নাকি? প্রশ্ন করে আব্দুল। হিরু মাঝি ঠোঁট উল্টায়। সে বুঝতে পারে না যে এই জঙ্গলের মধ্যে এরকম শব্দ আসছে কোথা থেকে। যদিও এই শব্দের মানে সে বোঝে, কিন্তু রাতের অন্ধকারে সুন্দরবনের আনাচে কানাচে নানান এমন জিনিস ঘটে যা মানুষের বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। তাই সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনো রকম কথা বলতে চায় না সে। যে কোনো সম্ভাবনার কথায় অন্ধকারে বাকিদের মনে প্রবল আতঙ্কের সৃষ্টি করতে পারে। এই দুর্যোগে সুন্দরবনের এক নাম না জানা চরে আগ্নেয়াস্ত্র বা লোক বলে থেকে মনের জোরটাই বেশি প্রয়োজন। সেটা সাথে থাকলে অনেক বিপদ সহজেই পার করা যায়, আর সেটাই ভেঙে গেলে বিপদ বাড়বে বই কমবে না। সে আব্দুলের উদ্দেশ্যে বলে, বাবা, তুমি বন্দুকটা বাইর করে নাও। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ উত্তেজনা দেখাবা না। এই অঞ্চলে মাথা ঠান্ডা রাখাই বুদ্ধিমানের কাজ। তারপর কাসিমের উদ্দেশ্যে ফিসফিস করে বলে, তুই সবার পিছনে আসিস। দলের বাকিরা ঠিকঠাক আমাকে লক্ষ্য করে এগিয়ে চলেছে কিনা সেটা খেয়াল রাখবি, হ্যাঁ? আর আর তোর উপর যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে জোরে চিৎকার করবি, বুঝলি? আব্দুল তাদের এই নৈশ অভিযানের অঘোষিত দলপতি। হিরু মাঝির কথা মতো বন্দুকটা বার করে সে হাতে নেয়। তবে কথাটা বলা যতটা সহজ ছিল, কাজের বেলায় সেটা ততটা সরল হবে বলে ওর মনে হলো না। যারা হাত পা থাকলে একটা বন্দুক চালানো যতটা সহজ হয়, কাঁধে একজন অচৈতন্য মানুষের শরীর বয়ে নিয়ে যাওয়ার সময় সেটা মোটেও ততটা সহজ হয় না। তবু হাতে একটা আগ্নেয়াস্ত্র থাকলে মনের জোর বাড়ে। তাই সে সেটাকে ডান হাতে চেপে ধরে এগিয়ে চলল হিরুর পিছন পিছন। হাড় জীবনের শব্দটা যেন ওদের সাথে লুকোচুরি খেলছে। সেই শব্দটা কখনো ডান দিক থেকে আসছে তো কখনো বাম দিক থেকে আসছে। মাঝে মাঝে মনে হচ্ছে পিছনে কোনো ঝোপের আড়াল থেকে ওই মটমট শব্দটা শোনা যাচ্ছে। আবার এক এক সময় মনে হচ্ছে বহু দূর থেকে সেই শব্দ মৃদু ভেসে আসছে। আব্দুলের এবার একটু একটু ভয় লাগতে শুরু করেছে। বাদা বনে সে আলেয়ার কথা শুনেছে। হঠাৎ জঙ্গলের মধ্যে একটা আলোর বিচ্ছুরণ ঘটে ওই আলেয়ায়। সেই আলো প্রাকৃতিক না অলৌকিক সে বিষয়ে খোঁজ করে নিজেদের প্রাণ হারাতে চায় না এই জঙ্গলের মানুষরা। ওই বিচিত্র আলোর বিচ্ছুরণ দেখতে পেলেই সেখান থেকে পালিয়ে কোনো রকমে বাড়ি ফিরতে পারলে তারা বেঁচে যায়। কিন্তু এই আবার কি রকম? এ তো আলো নয়, এ যে শব্দ। বৃষ্টি থেমে গেলেও ঝড় চলছিল সমানে। জঙ্গলের গাছপালা এদিক ওদিক মাথা দোলাচ্ছে। একই সাথে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের চমক। মাঝে মাঝে এই চতুর্দিক আলোকিত হয়ে আবার নিভে যাচ্ছে। এই বিদ্যুৎ চমকের আলোর জন্যই কোনো রকম দিশা খুঁজে পাচ্ছিল না হিরু মাঝি। এগোতে এগোতে জায়গাটা তার বড্ড চেনা মনে হতে শুরু করেছে। তার মনে হচ্ছে যেন আগেও এই চরে সে পা রেখেছে। আর হাড় জীবনের শব্দটা ক্রমশ এগিয়ে আসছে যেন। হঠাৎ কান খাড়া করে শুনল হিরু মাঝি,
একটা কুলকুল শব্দ কোথা থেকে যেন আসছে ভেসে। এ শব্দ ঠিক নদীর শব্দ নয়, কোনো জমা জলে ঢেউ উঠলে যেমন মৃদুর শব্দ প্রতিধ্বনিত হয়, এটাও খানিকটা সেই রকম। তবে কি চরের মাঝামাঝি কোথাও জলাশয় আছে? কথাটা মনে হতেই বহু বছর আগের একটা ঘটনা চোখের সামনে স্পষ্ট হয়ে যায় ওর। তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে কাসিম এগিয়ে আসে, ফিসফিস করে হিরুকে জিজ্ঞাসা করে, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কাসিম, তোর জায়গাটার কথা মনে আছে? কোন জায়গাটা বলতো? সেখানে আমাদের এই শামশেরের বাপ মানে তারেক মিয়া মারা গেছিল। তা মনে আছে, কিন্তু কথাটা বলতে গিয়েই কাসিম হিরুর ইঙ্গিত বুঝতে পারে। সাথে সাথেই চতুর্দিকে চোখ বুলিয়ে সে ভীত কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই কি বলতে চাস? এটাই সেই চর? হিরু জবাব দেওয়ার আগেই আকাশের বুক চিরে একটা প্রচণ্ড বজ্রপাত হয়। সেই বিদ্যুৎ চমকের আলোয় সামনে আন্দাজ 10 হাত দূরে একটা জলাশয় চোখে পড়ে ওদের। জলাশয় বলা ভুল, একটা নালার মতো এঁকে বেঁকে চলে গেছে পূর্ব থেকে পশ্চিমে। হ্যাঁ, এই সেই চর, যে চরে আজ থেকে বহু বছর আগে ওদের দলের সর্দার তারেক মিয়া বাঘের হাতে প্রাণ দিয়েছিল। সেদিন ওরা পালিয়ে যেতে পারলেও আজ ভাগ্যের ফেরে তাদের আবার সেই নরকেই এসে পৌঁছতে হয়েছে। ডাঙায় পৌঁছে আল্লাহকে ধন্যবাদ দিয়েছিল ওরা, কিন্তু বুঝতে পারেনি যে নিয়তি তাদেরকে কোন নরকে পৌঁছে দিয়েছে। বজ্রপাতে শুধু নালাটুকুই দেখা যায়নি, তার ওপারে আরো একটা জিনিস চোখে পড়েছে ওদের, আর সেটাই মূল ভয়ের কারণ। ওরা বিস্মিত হয়ে দেখেছে একটা অর্ধনগ্ন কঙ্কালসার মানুষের অবয়ব যেন হাঁটু গেড়ে বসে আছে নালার উল্টো দিকে। তার সামনে একটা মৃত 4 পেয়ে জানোয়ার। মনুষ্য অবয়বটা পরম আশ্লেষে সেই জানোয়ারের পিছন দিকের পা 2 হাতে চেপে ধরে দাঁত দিয়ে ছিঁড়ে টানছে। আর মাংস কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। আর এই নির্জন চরে সেই হাড় চিবানোর শব্দই এতক্ষণ ধরে ওদের কানে আসছিল। দৃশ্যটা আব্দুলের চোখে পড়েছে। জীবনে নানান কিছু দেখে থাকলেও এরকম আশ্চর্য বিভৎস দৃশ্য সে আগে কোনোদিন দেখেনি। ভয়ে ভয়ে আব্দুল জিজ্ঞাসা করলো, ওইটা কে? ওটা কে? আর পরক্ষণেই আবার একটা বজ্রপাত হলো। এবার সেই অবয়বটাকে দেখে চিনতে ভুল হয়নি হিরুর। এই যে তারেক মিয়া, তাদের দলের সর্দার, শামশেরের বাপ। কিন্তু সে তো মারা গেছে, ওরা নিজের চোখে দেখেছিল। একটা পেল্লাই সাইজের বাঘ ওর ঘাড় মোটকে টেনে নিয়ে গিয়েছিল জঙ্গলের ভিতর। লোকটার অবয়ব তারেকের মতো হলেও তা যে কোনো মানুষের অবয়ব নয় সেটা বুঝতে ভুল হয়নি কাসিমের। অবয়বটার চোখ দুটো কোটরের ভিতর ঢুকে গেছে। শরীরে হাড় ছাড়া আর কিছু নেই। বাঁ কাঁধের মাংস নেই, সেখান থেকে চকচকে হাড় বেরিয়ে রয়েছে। অবয়বের দাঁতে মুখে লেগে রয়েছে কাঁচা মাংস, রক্ত। সেগুলো গড়িয়ে পড়ছে গালের কষ বেয়ে। দৃশ্য দেখে ভয়ে আঁতকে ওঠে কাসিম। আর সেই শব্দে মুখ তুলে তাকায় সেই পিশাচ। সুন্দরবনের জঙ্গলে এদেরকে বলে বেঘো। সেই বেঘোর মুখে একটা নোংরা হাসি, যেন হঠাৎ করে কোনো লোলুপ শিকার হাতের নাগালে চলে এসেছে তার। হিরু জানে এই বেঘো একা আসে না, তার দোসর থাকে। তাই আশেপাশে জঙ্গলের আনাচে খানাচে চোখ বুলাতে আরম্ভ করলো সে। হঠাৎ ওদের থেকে হাত 10 দূরে ডান দিকে একটা ঝোপের আড়ালে হলদে দুটো চোখ নজরে পড়ল ওর। হয়েছে সুন্দরবনের
হিংস্রতম জানোয়ার, যার এক হুঙ্কারে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। সেই সাক্ষাৎ জম এসে হাজির হয়েছে। খিলখিল করে হেসে উঠল সেই বেঘো। আব্দুল নিজের সাহস ধরে রাখতে পারল না আর। বন্দুক উঁচিয়ে পরপর সব কটা গুলি ঠুসে দিল সেই পিশাচের শরীরে। সেই গুলি যেন স্পর্শ করল না সেই অবয়বটিকে। খিলখিল করে অট্ট হাসিতে হেসে পড়ল সেই নরপিশাচ। হিরু বুঝতে পারল যা দুর্ঘটনা ঘটার তা ইতিমধ্যেই ঘটে গেছে। বন্দুকে গুলি থাকলে তাও ওই 4 পেয়ে জানোয়ারের সাথে লড়ার একটা সুযোগ পাওয়া যেত, কিন্তু এবার আর সেটা সম্ভব নয়। নালার জল পেরিয়ে ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে সেই বেঘো। তার মুখের হাসি যেন থামছে না। এতগুলো মানুষের ভোজ যেন তাকে উন্মাদ করে তুলেছে। আর অন্যদিক দিয়ে জঙ্গল পেরিয়ে এক পা করে এগিয়ে আসছে সুন্দরবনের ডোরা কাটা বাঘ। মৃত্যু আজ পরম মমতায় ওদেরকে কোলে তুলে নিতে প্রস্তুত। কোনো নিস্তার নেই। এই উভমুখী আক্রমণে যখন হিরুর দল আতঙ্কে সাদা হয়ে রয়েছে, এমন সময় শামসের পাগলের মতো চিৎকার করে উঠল, মরবো মরবো মরবো, সব বেঘরে মরবো, বেঘরে মরবো, সব সব মরবো, বেঘরে মরবো। আপনারা শুনলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন বেঘোরে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, প্রবীর মিত্র, শুভজিৎ ভট্টাচার্য, দেবাঞ্জন দাস, সৌভিক দাস, অতনু ভট্টাচার্য, সাগর নীল ও আমি অমিত সরকার। ধ্বনি সম্পাদনায় ছিলেন শ্রীজাত বিশ্বাস। আবহ সম্পাদনায় শুভজিৎ বটব্যাল। প্রচ্ছদ অলঙ্করণে তরঙ্গ স্টুডিও। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও অনেক অজানা রহস্য ঘেরা গল্প শুনতে লোককথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর সেই সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে খুব শীঘ্রই আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন লোককথা। মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।